20 অথবা 21 নভেম্বর সৌদি আরব যাচ্ছেন তারেক রহমান। উমরা পালন শেষে ফিরে যাবেন লন্ডন। দেশের পথে রওনা দেবেন আগামী মাসের শেষে বা ডিসেম্বরের প্রথম দিকে। নির্বাচন বানচালে তৎপর স্বৈরাচারের প্রেতাত্মারা। অভিযোগ বিএনপি নেতার। প্রভুত্ব নয়, বন্ধুত্বের ভিত্তিতে পররাষ্ট্রনীতি তৈরির আহ্বান জামায়াত আমিরের। রাজনৈতিক দল নিবন্ধন নিয়ে প্রশ্নের মুখে ইসি। তদন্তের নামে প্রহসনের অভিযোগ। কার্যক্রম স্পষ্ট না করলে জাতীয় নির্বাচনে ধাক্কা খাওয়ার শঙ্কা বিশেষজ্ঞের। এবং 2 দশক পর যৌথ অর্থনৈতিক কমিশন বৈঠকে বসবে বাংলাদেশ পাকিস্তান। ঢাকায় আসছেন পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক। অর্থনৈতিক ও কূটনৈতিক বোঝাপড়ার পরামর্শ। সময় সংবাদের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। পবিত্র উমরা পালনে 20 বা 21 নভেম্বর সপরিবারে সৌদি আরব যাচ্ছেন লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা ফজলে ইলাহি আকবর সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন। জানিয়েছেন, উমরা শেষে লন্ডন ফিরে যাবেন তারেক রহমান। সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, লন্ডনে ফিরে তারেক রহমান নভেম্বরের শেষে বা ডিসেম্বরের শুরুতে ঢাকার ফ্লাইট ধরার পরিকল্পনা করছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরা নিয়ে বিএনপির পক্ষ থেকে একটি নিরাপত্তা কমিটি করা হয়েছে উল্লেখ করে ফজলে ইলাহি বলেন, তারা সরকারি বাহিনীর সঙ্গে সমন্বয় করবেন। দেশে ফিরে গুলশান 2 এভিনিউ রোডের 196 নম্বর বাড়িতে থাকবেন তারেক রহমান। নির্বাচন বানচাল করতে স্বৈরাচারের প্রেতাত্মারা তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশনা পরিষদের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে সাংবাদিকদের বলেন, অন্তর্বর্তী সরকার 2026-এর ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের সব প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। অর্থবহ নির্বাচনের জন্য সরকারের কার্যক্রমকে সফল করতে হবে বলেও মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা। দেশের প্রতিটি প্রান্তে নির্বাচনের ব্যাপারে সচেতনতা তৈরি করতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান জয়নুল আবদিন ফারুক। অর্থবহ নির্বাচনের প্রফেসর মোহাম্মদ ইউনূস আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। সেটাকে সফলতার জন্য আপনাদেরও করণীয় আছে। সেই করণীয়টা হলো, আপনারাও গ্রামে গঞ্জে মানুষকে বলতে হবে যে স্বৈরাচার পালিয়েছে, কিন্তু স্বৈরাচারের প্রেতাত্মারা এখনো বাংলাদেশে এই নির্বাচনকে ব্যাহত করার একটা হীন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ক্ষমতায় গেলে শিক্ষা, ন্যায় বিচার, অর্থনীতি ও পররাষ্ট্রনীতিতে নতুন দৃষ্টিভঙ্গির প্রতিশ্রুতি তুলে ধরেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। যুক্তরাষ্ট্রের মিশিগানে এক গণসংবর্ধনায় তিনি বলেন, দুর্নীতিমুক্ত প্রশাসন, ন্যায়ভিত্তিক সমাজ ও মজলুম মানুষের পাশে দাঁড়াবে তার দল। পররাষ্ট্রনীতিতে কারো প্রভুত্ব নয়, পারস্পরিক সম্মান ও বন্ধুত্বের ভিত্তিতে সম্পর্ক গড়ার আহ্বান জানান তিনি। এছাড়া প্রবাসীদের অধিকার ও প্রতিনিধিত্ব নিশ্চিতের প্রতিশ্রুতিও দেন জামায়াত আমির। আমাদের 1 নম্বরের অঙ্গীকার হচ্ছে জাতির ভাঙ্গাচোরা বিধ্বস্ত শিক্ষা ব্যবস্থায় আমরা সবার আগে হাত দেব ইনশাআল্লাহ। যে জাতির মেরুদণ্ড ঠিক নাই, এই জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। সমাজের কোথাও এখন ন্যায় বিচার বা সুবিচার নেই, সব জায়গায় অসতরা বসে আছে। আমরা সেই বিচারটা সমাজে কায়েম করতে চাই। দেশকে অর্থনৈতিক জঞ্জাল থেকে মুক্তি দিতে হবে। গোটা ব্যাংক এবং নন ব্যাংকিং ফিনান্সিয়াল সেক্টরস, এটাকে পুরো আবার ঢেলে সাজাতে হবে। বিশ্ব সভায় আমরা কেউ কেউ থেকে বিচ্ছিন্ন না। আমাদের পলিসি হবে সভ্য দেশগুলোর সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। আমরা কারো প্রভুত্ব কিংবা দাদাগিরি বা বড় ভাইগিরি আমরা মেনে নেব। নতুন রাজনৈতিক দল নিবন্ধন কার্যক্রম নিয়ে প্রশ্নের মুখে নির্বাচন কমিশন। বারবার তদন্তের নামে প্রহসনের অভিযোগ তুলেছেন নিবন্ধন প্রত্যাশীরা। বিশেষজ্ঞরা বলছেন, দল নিবন্ধনে ইসি অবস্থান স্পষ্ট করতে না পারলে প্রশ্নের মুখে পড়তে পারে জাতীয় নির্বাচন। কাউসারা চৌধুরী কুমুর প্রতিবেদন। দুটো দল প্রাথমিকভাবে শর্ত পূরণ করেছে। একটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি, আর একটা হচ্ছে বাংলাদেশ জাতীয় লীগ। এই পর্যায়ে আমরা পত্রিকায় বিজ্ঞপ্তি দিব। গত 30 সেপ্টেম্বর ইসির এমন সিদ্ধান্তের পরই বাংলাদেশ জাতীয় লীগ নিয়ে তৈরি হয় কৌতূহল। দলটির কেন্দ্রীয় কার্যালয়ের খোঁজ নেওয়া শুরু করে বিভিন্ন গণমাধ্যম। হ্যালো, কেন্দ্রীয় কার্যালয় হচ্ছে কোথায় আপনার? মিরপুরের ঠিকানায় গিয়ে মেলে একটি গোডাউন ঘর। নেই কোনো নাম ফলক বা সাইনবোর্ড। এমনকি দলের গঠনতন্ত্র নিয়েও সদুত্তর নেই দলটির চেয়ারম্যানের।
ভাই আজকে আমি খুব ব্যস্ত থাকবো, এই কারণে আমার ইন্টারভিউটা আজকে নাও হইতে পারে। অবশেষে দলটি নিয়ে গণমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্যের ভিত্তিতে নতুন করে তদন্ত করতে চিঠি দেয় কমিশন। শুধু তাই নয়, পুনঃ তদন্তে রাখা 7 দলের সঙ্গে পর্যালোচনায় রাখা 3 দলকেও এঁটে দেয় ইসি। রাজনৈতিক দলগুলো যেসব জেলা উপজেলার কমিটি জমা দিয়েছে এর বাইরেও তদন্ত করছে ইসি। শুধু তাই নয়, প্রথম দফা তদন্তে যেসব কাগজপত্র কিংবা দলিল চাওয়া হয়েছে, পুনঃ তদন্তে তারও বেশি তথ্য চাওয়া হচ্ছে, যা রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মনে করছেন নিবন্ধন প্রত্যাশী দলের নেতারা। আগের রিপোর্ট যেটা আছে সেটা তারা কোনো না কোনোভাবে সেটা ম্যানিপুলেট করে তারা সেটাকে বাতিল করবে, এবং এখন তারা যে রিপোর্ট তারা নিয়ে যাবে এটা আসলে তাদের সাজানো রিপোর্ট। ভাড়া নিছি, ভাড়ার ডিস্কটা আমরা দিছি, আমাদের দখলে অফিস, সেখানে বলতেছে যে এটার যে মালিক তার মালিকানা দলিল দেখান। এখন মাঠ পর্যায়ে যেটা চলতেছে, আমাদের সব উপজেলার কমিটি চাওয়া হচ্ছে, আমরা জমাই দিয়েছি 103টা, সব উপজেলা প্রত্যেকে পাবে। ওনারা যেন আর চাপ না নেন, ওনারা যদি চাপ নিয়ে কাজ করেন প্রশ্নবিদ্ধ হবেন। কিন্তু দল নিবন্ধনের মতো কার্যক্রম প্রশ্নবিদ্ধ হলে কমিশন কিভাবে জাতীয় নির্বাচন আয়োজন করবেন তা নিয়ে প্রশ্ন রাজনৈতিক বিশ্লেষকেরও। তদন্ত কমিটির রিপোর্টে প্রবলেম আছে, অথবা তদন্ত কমিটির রিপোর্ট পর্যালোচনা যারা করেছেন তাদের কাছে প্রবলেম আছে। ছোটখাটো বিষয়গুলিতে যদি ঝুঁকি থাকে তাহলে নির্বাচন কিভাবে তারা করবেন, এটা তো আমরা একটা ভয়ের মধ্যে থেকে একটু হতাশ হয়ে যাই। তবে ইসি সচিব জানান, তথ্যে ঘাটতি থাকায় পুনঃ তদন্তের সিদ্ধান্ত। কিছু কিছু তথ্যের অসম্পূর্ণতা পাওয়া যাচ্ছে, প্রাসঙ্গিকভাবে একটা সঠিক সিদ্ধান্তে আসার জন্য পুনঃ পর্যালোচনাটা সময়ের দাবি। ভুল হয়ে বাতিল করা থেকে একটু সময় নিয়ে আরও পর্যালোচনা করে সঠিক সিদ্ধান্তটাই দেওয়া উচিত। কারো সঙ্গে অন্যায় করা হবে না বলেও জানান ইসি সচিব। দশম, একাদশ এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে 5টি দলকে নিবন্ধন দেয় নির্বাচন কমিশন। এই 5টি দলের মধ্যে বাংলাদেশ সুপ্রিম পার্টির বাইরে আর 4টি দলের অস্তিত্বই খুঁজে পাওয়া যাচ্ছে না। নিবন্ধনের নামে এবারও যাতে রাজনৈতিক দলগুলোর সাথে প্রহসন করা না হয়, এমনটি প্রত্যাশা নিবন্ধন প্রত্যাশী রাজনৈতিক দলগুলোর। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। গুমের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। প্রসিকিউশন বলছে এই মামলায় আসামি শেখ হাসিনা সহ মোট 11 জন। গুমের অন্য 2 মামলা শুধু জিয়াউল আহসান ছাড়া বাকিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। রোববার গুমের এই মামলার তদন্তের অগ্রগতি ট্রাইব্যুনালকে জানাবে প্রসিকিউশন। এর আগে মামলাটিতে জিজ্ঞাসাবাদ করা হয় নারায়ণগঞ্জ 7 খুন হত্যা মামলার আসামিদের। এছাড়া জুলাই অভ্যুত্থানে 5 আগস্ট চানখারপুলে শহীদ আনাস সহ 6 জন হত্যা মামলায় বরখাস্ত ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশের বিরুদ্ধে 20তম সাক্ষী ট্রাইব্যুনালে জবানবন্দি দেবেন। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এই সাক্ষ্য গ্রহণ হবে। এর আগে গত 16 অক্টোবর দ্বিতীয় দিনের মতো এই মামলায় অবশিষ্ট সাক্ষ্য দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি শেখ হাসিনা সহ এই মামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। আফজাল, গুমের আজকের মামলাটি মূলত যাদেরকে গুম করা হয়েছে এবং যারা এখনো ফিরে আসেননি তাদের মামলা, এবং এই মামলায় 11 জনকে আসামি করা হয়েছিল। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন, তার নিরাপত্তা উপদেষ্টা ছিলেন এবং সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ছিলেন। যেহেতু গুমের অন্য 2টি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকী সহ বাকিদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে, শুধুমাত্র আজকের এই মামলায় আসামি শুধু থাকছেন জিয়াউল আহসান। আর এর মধ্যে প্রসিকিউশন যেটি বলছে যে এই মামলার তদন্তের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছেন এবং জিয়াউল আহসানের সঙ্গে কিলিং স্কোয়াডে যারা অংশ নিয়েছিলেন এরকম বেশ কয়েকজন ব্যক্তি তাদের কাছে জবানবন্দি দিয়েছেন। অর্থাৎ জিয়াউল আহসান কিভাবে ধরে নিয়ে এসে খুন করতেন, গুলি করে হত্যা করতেন এবং সেই লাশগুলো কিভাবে নদীতে ফেলে দিতেন, এই ঘটনাগুলোর সাথে জড়িত জিয়াউল আহসানেরই ঘনিষ্ঠ বেশ কয়েকজন এই মামলায় জবানবন্দি দিয়েছেন এবং প্রসিকিউশন বলছে এরকম শতাধিক হত্যাকাণ্ডের তদন্ত তথ্য প্রমাণ তারা পেয়েছেন এই জিয়াউল আহসানের বিরুদ্ধে। এই মামলার আজকে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে। প্রসিকিউশন বলছে তারা অল্প কিছুদিন সময় চাইবেন এবং সময় পরবর্তী তারিখে তারা আশা করছেন যে এই মামলা তদন্ত শেষ করতে পারেন। এর বাইরে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ চাঙ্কারপুলে 6 জনকে হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে। সাক্ষী এর মধ্যে আদালতে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যেই সাক্ষ্য গ্রহণটি শুরু হবে এবং আজকের সাক্ষীর মধ্য দিয়ে এই মামলার 20 জন সাক্ষীর
সাক্ষ্য এবং জেরা সম্পন্ন করা হবে। এরপরেই এই মামলাটির সাক্ষ্য গ্রহণ আর বেশি কয়েকজন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হবে, পরেই মামলাটির সাক্ষ্য গ্রহণ শেষ করা হবে, তারপরে যুক্তিতর্ক হবে, এরপরে মামলাটি রায়ের দিকে চলে যাবে। এর বাইরে ফার্মগেটে শহীদ গোলাম নাফিস হত্যা মামলারও তদন্তের অগ্রগতি রিপোর্ট দাখিলের দিন ধার্য রয়েছে। সেক্ষেত্রেও এই মামলা তদন্ত একেবারে শেষ পর্যায়ে রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে এই ফার্মগেটের গোলাম নাফিস, আপনাদের হয়তো মনে আছে যে একজন শিক্ষার্থীকে রিকশায় করে লাশ নিয়ে যাওয়া হচ্ছিল, সেই গোলাম নাফিস, সেই মামলারও তদন্ত শেষ পর্যায়ে রয়েছে এবং এই মামলায় প্রায় 30 জনের মতো আসামি করা হচ্ছে এবং প্রধান আসামি করা হচ্ছে যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে। তো এই ছিল ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আফজাল হোসেন। জোট করলেও নিজস্ব প্রতীকে ভোট করার বিধানে আপত্তি জানিয়ে ইসিতে চিঠি দিয়েছে বিএনপি। এই মুহূর্তে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। সরাসরি যাচ্ছি তার কাছে। কুমু, সকাল 11টায় নির্বাচন কমিশনে বিএনপির পক্ষ থেকে দুই দলের যে প্রতিনিধি দল, প্রধান বিএনপির দলের চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহর নেতৃত্বে 2 সদস্যের প্রতিনিধি দল আসে নির্বাচন কমিশনে এবং তারা প্রথমে সচিব এবং পরে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেন। বৈঠকে মূলত তারা একটি চিঠি নিয়ে নির্বাচন কমিশনে এসেছিলেন, কারণ যেহেতু গত বৃহস্পতিবার একটি সংশোধনী প্রস্তাব এসেছে আরপিওতে যে জোট করলেও ভোট করতে হবে নিজ দলের প্রতীকে। বিএনপি এটি প্রত্যাখ্যান করেছেন। বিএনপি বলেছেন এই প্রস্তাবনার সাথে তারা একমত নয়, যার কারণে এটি সংশোধনে পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য নির্বাচন কমিশনে একটি চিঠি দিয়েছেন এবং এই চিঠির প্রেক্ষিতেই তারা মূলত জানিয়েছেন যে যখন আরপিও সংশোধনের জন্য রাজনৈতিক দলগুলোর কাছে প্রস্তাব চাওয়া হয়েছিল, তখন এই প্রস্তাবনা মূলত কম বেশি সকল দলই এই প্রস্তাবনা নাকচ করেছিলেন এবং বিএনপিও সে সময় এই প্রস্তাবনার বিরোধিতা করে বলেছিলেন যে আগে যে অবস্থায় আছে জোট করলে যেন রাজনৈতিক দলগুলো জোটের প্রতীকেই ভোট করতে পারে, সেই স্বাধীনতা যেন দলগুলোর রাখা হয়, এমন প্রস্তাব রাখা হয়েছিল। কিন্তু তখন সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে এটি আগের অবস্থায় থাকবে, জোট করলেও নিজ দলের প্রতীক নয়, জোটের প্রতীকে ভোট করতে পারবে এমন সিদ্ধান্ত রাখা হবে বলে জানিয়েছিল। কিন্তু যখন আরপিও সংশোধন করলো, সংশোধনের পরে দেখা যাচ্ছে যে যদি কেউ জোট করলেও নিজ দলের প্রতীকে ভোট করতে হবে, যার প্রেক্ষাপটে কমিশনে এসেছিল চিঠি নিয়ে, এই চিঠি দিয়ে গেল এবং যাতে করে এটি সংশোধন করা হয় সেটির দাবি জানিয়ে গেছে নির্বাচন কমিশনে। নির্বাচন ভবন থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। সময় সংবাদে আরও থাকছে। গ্যাস লিকেজ থেকে ডাইং কারখানার বয়লার রুমে বিস্ফোরণ, নারায়ণগঞ্জে 5 শ্রমিক সহ 6 জন দগ্ধ, বার্ন ইনস্টিটিউটে ভর্তি, সবার অবস্থায় গুরুতর। 2 দশক পর আবারও মুখোমুখি হচ্ছেন বাংলাদেশ পাকিস্তানের অর্থনৈতিক নীতি নির্ধারকরা। দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা সম্প্রসারণে বাণিজ্য ঘাটতি, রফতানি পরিবহন ব্যয় ও ব্যবসায়ীদের বিনিয়োগের নিশ্চয়তার নানা প্রতিবন্ধকতা কাটাতে কতটা ভূমিকা রাখবে ঢাকা ইসলামাবাদ যৌথ অর্থনৈতিক কমিশন বৈঠক? বিশ্লেষকদের মতে শুধু অর্থনৈতিক নয়, কূটনীতিক বোঝাপড়ারও সমাধান করতে হবে 2 দেশকে। শাতিলা শারমিনের রিপোর্ট। 20 বছর পর সোমবার ঢাকায় বসছে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে 9ম যৌথ অর্থনৈতিক কমিশন জিইসির বৈঠক। 2 দেশের অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, আর্থিক সেবা, ব্যাংকিং সহ বিভিন্ন খাতে পারস্পরিক উন্নয়ন সহযোগিতা থাকবে আলোচনায়। প্রাথমিকভাবে পাকিস্তানের অর্থমন্ত্রী আহাদ খান চিমার নেতৃত্বে প্রতিনিধি দল ঢাকায় আসার কথা থাকলেও শেষ মুহূর্তে পরিবর্তন আসে ইসলামাবাদের সিদ্ধান্তে। এবারের বৈঠকে পাকিস্তান প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দেশটির পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক। বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। এ বৈঠকে একটি সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা রয়েছে। জিইসি বৈঠকের পরদিন মঙ্গলবার পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খানের আমন্ত্রণে ইসলামাবাদ সফরে যাবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। 2023 সালের পরিসংখ্যান বলছে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে প্রায় $587 মিলিয়ন। বিশেষজ্ঞদের মতে রফতানি পণ্যের ধরন কাছাকাছি হওয়া, পরিবহন ব্যয়, বিনিয়োগের নিরাপত্তা এবং ব্যবসায়ীদের আস্থাকে বিবেচনায় রেখেই নতুন করে বাণিজ্য সম্ভাবনা খুঁজতে হবে 2 দেশকে। পাকিস্তান যেগুলো আমদানি করে সেগুলোর উৎপাদন সক্ষমতা, সরবরাহ সক্ষমতা
আমরা বৃদ্ধি করতে পারি কিনা, পাকিস্তানের মার্কেটে সে ঢুকতে পারছে কিনা, সেখানে সুবিধা দিতে পারছে কিনা, কিন্তু সে তো ওই অবস্থায় চলে এসেছে। সেই জায়গায় যদি একটা উইন উইন সিচুয়েশন হয়, যেই অর্থনৈতিক কাঠামোর কথা চিন্তা করা হচ্ছে, সেটা হয়তো বড় হতেও পারে। একটা মিউচুয়াল রিকগনিশন এগ্রিমেন্ট যদি আমি করি, তাহলে এগ্রিকালচারাল প্রোডাক্ট আমদানি রপ্তানির ক্ষেত্রে অনেক বাধা দূর হয়ে যায়। কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণে পাকিস্তানের সঙ্গে ঐতিহাসিক অমীমাংসিত ইস্যুগুলোর বোঝাপড়া জরুরি বলে মনে করেন অর্থনীতিবিদ ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। এই 54 বছরে বাংলাদেশ কিন্তু বড় ধরনের সম্পর্ক করেছে তার আশেপাশে দেশের সাথে। পাকিস্তানের সাথে দেনা পাওনার কিছু বিষয় ইত্যাদি রয়ে গেছে, এগুলাকেও নিরসন না করে আমরা সামনের দিকে সাস্টেনেবলি অগ্রসর হওয়াটাও কিছুটা হয়তো সেখানে প্রশ্ন থেকে যেতে পারে। রাজনৈতিক সদিচ্ছাটা আছে ঠিকই, কিন্তু ওটা হলেই যে একেবারে অর্থনৈতিক কাঠামো বড় হবে সেই নিশ্চয়তা দেওয়া সম্ভব না। বিশ্লেষকরা বলছেন, দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা যেমন নতুন করে আলোচনার টেবিলে, তেমনি আঞ্চলিক ভারসাম্য এবং কূটনৈতিক বোঝাপড়ার প্রশ্নও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ঢাকা ইসলামাবাদ সংলাপ। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। দেখছেন সময় সংবাদ। পাবনায় ট্রাকের ধাক্কায় 2 স্কুল শিক্ষার্থী সহ 3 জন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন 2 জন। তাদেরকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার সকাল 7টার দিকে পাবনা ঢাকা মহাসড়কের জাফরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জব্দ করা হয়েছে ঘাতক ট্রাকটিকে। যে উঠোন জুড়ে খেলা করত প্রিয় সন্তান, সেখানে এখন সন্তানের নিথর দেহ, স্বজনদের কান্না আর আহাজারিতে ভারী চারপাশ। সোমবার সকাল 7টা প্রতিদিনের মতো ভ্যানে চড়ে পাবনা জালালপুর এলাকার ক্যাডেট কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে যাচ্ছিল 10 থেকে 12 জন শিক্ষার্থী। তাদের বহনকারী ভ্যানটি গয়েশ্বরপুর ইউনিয়নের ভাঙ্গাবাড়িয়া এলাকায় পৌঁছালে ঢাকা থেকে পাবনাগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থী বহনকারী ভ্যানে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় পাবনা কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের 4র্থ শ্রেণীর ছাত্রী তাসমিয়া আক্তার, 5ম শ্রেণীর ছাত্র আবু তোহা ও ভ্যান চালক আকরাম হোসেন। আহত 2 জনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। দেখি বাসের গাড়ি উল্টে একবারে মানুষজন নিচে পড়ে আছে, তা দেখা যাচ্ছে না। ঘটনাস্থলে 3 জন মারা গেছে এবং 1 জন পাবনা সদর হাসপাতালে গুরুতর আহত অবস্থায় ভর্তি হয়েছে। রাস্তার উপর পিকেটের ছেলেপেলের যে গাড়ি ঠেকানো ছিল, গাড়ির উপর বাস সহ উল্টে যায়। স্কুল ছাত্রী নিচে পড়ার কারণে 2টা স্কুল ছাত্রী মারা গেছে, আর ভ্যান চালক মারা গেছে। আর পাশেই ছিল চায়ের দোকান, আপনার ট্রাকটা গিয়ে একদম খুঁটির ওইখানে গিয়ে বাঁধে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করা হলেও পালিয়ে গেছে চালক। আমরা লাশগুলো তার পরিবারের নিকট হস্তান্তর করি। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে এবং এই যে বাসগুলো যে রাস্তার মধ্যে পড়েছিল, সেই বাসগুলো স্থানীয় লোকজনের সহায়তায় দ্রুত রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেছে। পুলিশের দেয়া তথ্য মতে গত 1 বছরে মাদপুর হাইওয়েতে সড়ক দুর্ঘটনায় 22 জন নিহত হয়েছেন। সময় সংবাদ, পাবনা। নারায়ণগঞ্জের বিসিকে কারখানায় বিস্ফোরণে 5 শ্রমিক সহ 6 জন দগ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সহকর্মীরা জানান, MS ডাইং, প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং কারখানার বয়লার রুমে কাজ করছিলেন তারা। এ সময় গ্যাস লাইন থেকে হঠাৎ বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এতে পাশে থাকা 5 শ্রমিক ও 1 নিরাপত্তা কর্মী দগ্ধ হন। তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, দগ্ধ প্রত্যেকের অবস্থাই গুরুতর। ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে ঢাকা ময়মনসিংহ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। সকাল 10টার দিকে সদরের দুর্জয় মোড় অবরোধ করেন তারা। এ সময় যান চলাচল বন্ধ হয়ে গেলে দীর্ঘ এলাকা জুড়ে সৃষ্টি হয় যানজট। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরে এলাকাবাসী সড়ক থেকে সরে গেলে 2 ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে কিশোরগঞ্জ জেলাকে ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্ত করায় এই আন্দোলনের সূত্রপাত হয়। আন্দোলনকারীরা বলেন, দীর্ঘদিন যাবৎ ভৈরবকে জেলা করার কথা বলা হলেও এখন পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। কালকের মধ্যে যদি দাবি মানা না হয়, তবে রেল ও নৌপথ অবরোধ সহ ভৈরবের উপর দিয়ে যাওয়া বিদ্যুৎ ও গ্যাস লাইন বন্ধ করে ঢাকা অঞ্চলের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে 22 দিনের নিষেধাজ্ঞা শেষে আজ থেকে আবার শুরু হয়েছে মাছ ধরা। মধ্যরাত থেকে চাঁদপুর, পদ্মা ও মেঘনায় মাছ শিকারে বের হন জেলেরা। শুরুতেই কাঙ্ক্ষিত ইলিশ সহ অন্যান্য মাছ না পেয়ে হতাশ তারা। অন্যদিকে ভোলার মেঘনায় বেচাকেনায় সরগরম মাছের ঘাটগুলো। নিষেধাজ্ঞার পর ব্যাপক মাছ ধরা পড়ায় খুশি জেলেরা। অভাব অনটন কাটিয়ে সংসারের আর্থিক সচ্ছলতা ফিরবে এমনটাই আশা তাদের। এদিকে নিষেধাজ্ঞা সফল হয়েছে দাবি করে মৎস্য বিভাগ জানায় এবার ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন হবে। এটা জাল টানতেছি কষ্ট কইরা, মনে মাছ নাই। হুদা অভিযান দেয়, মাছ ধরে যায় সব নামাত। এই যে 3টা মাছ পাইছি, আমাকে কষ্টকে হারবো। হ্যাঁ পরে এই যে আঙুর এক নৌকা খরচ আছে 10,000 টাকা 12,000 টাকা। নিষেধাজ্ঞা মান্য করে লাস্ট সিজনের গাঙ্গে গেছি, লাস্টে যে জাল মাছি, ইনশাল্লাহ আমাদের স্বপ্ন পূরণ হয়েছে। অবরাত শেষ, আমরা সাগরে গেছি, সাগরে যা মাছ পাইছি, আল্লাহর রহমতে ভালোই মাছ পাইছি। সময় সংবাদে আরও থাকছে। মালয়েশিয়ায় আসিয়ান শীর্ষ সম্মেলন শুরু। যোগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ জোটের নেতারা। এজেন্ডায় থাকছে বাণিজ্য সহ আঞ্চলিক নানা ইস্যু। এবারও লভ্যাংশ দেওয়ার অনিশ্চয়তা দেখা দিয়েছে 24টি ব্যাংকের। এসব ব্যাংকের সম্মিলিত মূলধন ঘাটতি 1.5 লাখ কোটি টাকা ছাড়িয়েছে। ব্যাংকগুলো আমানতের অর্থ এমন সব খাতে বিনিয়োগ করেছে যেখান থেকে অর্থ ফেরত পাওয়া সম্ভব নয়। ফলে পরিশোধিত মূলধন থেকে খেলাপি বেশি থাকায় অনাস্থার প্রভাব পড়বে বিদেশি ব্যাংকের সঙ্গে লেনদেনেও। এমনকি মূলধন ঘাটতির কারণে ঋণ দিতেও কোনো ব্যাংক এই মুহূর্তে অসমর্থ। সেলিও সুলতানার রিপোর্ট। ব্যাংক খুলতে নিজেদের বিনিয়োগকৃত মূলধন নিজেদের কারণেই হারিয়েছে 24টি ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী 500 কোটি টাকা জমা দিয়ে ব্যাংক শুরু করতে হয়। তফসিল ব্যাংকগুলোর কার্যক্রম চালানোর জন্য ন্যূনতম রক্ষিত মূলধন MCR 10% ও ক্যাপিটাল কনজারভেশন বাফার CCB থাকতে হয় 2.5%। তাহলেই ধরা হয় ব্যাংক খাতের স্বাস্থ্য ভালো। সেই রিস্ক ওয়েটেড ক্যাপিটাল বা মূলধন অনুপাতে সম্পদের নিরাপত্তা সঞ্চিতি রাখতে ব্যর্থ হয়েছে 24টি ব্যাংক, যেখানে রয়েছে রাষ্ট্রায়ত্ত 4 ব্যাংক ছাড়াও 2টি বিশেষায়িত ব্যাংক ও 18টি বেসরকারি ব্যাংক। সম্মিলিত মূলধন ঘাটতি 1.5 লাখ কোটি টাকা ছাড়িয়েছে। প্রতিবেদন বলছে এসব ব্যাংকে লাগামহীন খেলাপি ঋণ বেড়ে যাওয়ায় এই দুরবস্থা। ব্যাংকগুলো এমন সব খাতে বিনিয়োগ করেছে যেখান থেকে অর্থ ফেরত পাওয়া সম্ভব নয়। ব্যাংকিং সেক্টরে ওভারঅল খেলাপি ঋণের পরিমাণ অনেক বেড়ে গিয়েছে, যার ফলে ক্যাপিটাল শর্টফল আছে এরকম ব্যাংকের সংখ্যাও অনেক বেড়ে গিয়েছে। একটি ব্যাংক যদি দুর্বল মূলধন কাঠামোর উপর দাঁড়িয়ে থাকে, তার পক্ষে কিন্তু খুব বেশি দিন তাকে সাস্টেইন করা সম্ভব হয় না এবং একটা স্ট্রং ভিত্তির উপর দাঁড়িয়ে তার ব্যবসা কর্মকাণ্ড পরিচালনা করবে তেমন অবস্থাও তাদের পক্ষে সম্ভব হয় না। ব্যাংকগুলোর মূলধন ঘাটতির প্রভাবে ব্যাংকগুলোর বিনিয়োগ বা ল্যান্ডিং ক্যাপাসিটি কমে যাবে। শেয়ার হোল্ডাররা লভ্যাংশ নিতে পারবেন না। প্রভাব পড়বে শেয়ার বাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর বিনিয়োগকারীদের ডিভিডেন্ড দেওয়ার বিষয়েও। এছাড়াও বিদেশি ব্যাংকের সাথে লেনদেনেও হোঁচট খাবে ব্যাংকগুলো। যেহেতু মূলধন হয়ে গেছে 2%, 1% বা মাইনাস, এর অর্থ হচ্ছে এই মুহূর্তে ব্যাংকগুলো যে পরিমাণ বিনিয়োগ করছে, এই বিনিয়োগের সমুদয় অর্থই কিন্তু হচ্ছে আমানতকারীদের অর্থ। এর অর্থ হচ্ছে যে আমি 100 টাকা ঋণদান করছি, এখানে কিন্তু মালিক পক্ষের কোনোই বিনিয়োগ নাই, সমুদয় বিনিয়োগ হচ্ছে কিন্তু আমানতকারীদের অর্থায়ন থেকে এটা করা হচ্ছে। তো সুতরাং আমানতকারীরা কিন্তু আরও বেশি মাত্রায় ঝুঁকির মুখে পড়তে যাচ্ছে। এর আগে 2024 সালের শেষে 20 ব্যাংকের মূলধন ঘাটতি ছিল 1,72,000 কোটি টাকা। তার আগের প্রান্তিকে 16 ব্যাংকে মূলধন ঘাটতি ছিল 53,000 কোটি টাকা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। বিআইডব্লিউটিসির চিফ পার্সোনাল ম্যানেজার মনসুরা আহমেদের পদায়ন বাতিলের দাবিতে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবরুদ্ধ করে আন্দোলন করেন বিআইডব্লিউটিসির এমপ্লয়িজ ইউনিয়নের একাংশ। সকাল 10টার পর সংস্থাটির চেয়ারম্যান মোহাম্মদ সলিমুল্লাহ অফিসে আসার পরপর আন্দোলনকারীরা তাদের তালাবদ্ধ করে রাখে। আন্দোলনকারীরা জানান, গত বৃহস্পতিবার মনসুরা আহমেদকে চিফ পার্সোনাল ম্যানেজার হিসেবে নিজের ইচ্ছে মতো নিয়োগ দেয় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান, যা আইনের পরিপন্থী বলে উল্লেখ করেন আন্দোলনকারীরা। মনসুরা আহমেদকে দুর্নীতিবাজ উল্লেখ করে তার পদায়ন বাতিল না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। এছাড়া অস্থায়ী কর্মচারীদের বেতন বিআইডব্লিউটিসির সমান ও অতিরিক্ত সময় কাজের জন্য এবং ঝুঁকিপূর্ণ কাজের জন্য ভাতা দেওয়ার দাবি করেন তারা।
মানসুরা বেগম, দুর্নীতি দমনে তার কেস আছে। বিআইডব্লিউটি সর্বস্তরের মানুষ জানে যে দুর্নীতিবাদ, একমাত্র চেয়ারম্যান কি করে এটা করলো, আমরা তার বিষয়ে চাই। ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে যারা দুর্নীতি অন্যায়ের সঙ্গে জড়িত ছিল, বিআইডব্লিউটিসিতে এখনো সেই স্টাইল চলছে। বিআইডব্লিউটিসিতে কোনো 5ই আগস্টের পরে কোনো পট পরিবর্তন হয় নাই। ময়মনসিংহে দিন দিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। শয্যার তুলনায় 3 গুণ রোগী প্রতিদিন চিকিৎসা নিচ্ছেন ময়মনসিংহ মেডিকেলের ডেঙ্গু ওয়ার্ডে। সংশ্লিষ্টরা বলছেন, আগে রাজধানী বা আশপাশের জেলা থেকে আক্রান্ত হয়ে রোগী ভর্তি হলেও বর্তমানে সংক্রমণ বাড়ছে স্থানীয় পর্যায়ে। হোসেন আলীর ছবিতে উবায়দুল হকের রিপোর্ট। রোগীতে ঠাসা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড। 24 শয্যার বিপরীতে ভর্তি প্রায় 3 গুণ রোগী। অনেকে মেঝেতে চিকিৎসা নিচ্ছেন। পরিসংখ্যান বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসা নিয়েছে 326 জন রোগী। আর গেল 2 মাসে এর মাত্রা ছাড়িয়ে চিকিৎসা নিয়েছে আরও 937 জন, যার মধ্যে চলতি অক্টোবর মাসেই 364 জন। আর চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ হারানো 10 জনের মধ্যে অক্টোবরে মৃত্যু হয়েছে 4 জনের। ডেঙ্গু কিন্তু দিনের পর দিন বাড়তেছে। আগে যে পরিমাণ ভর্তি ছিল তার তুলনায় এখন অনেক বেশি পরিমাণে ভর্তি হচ্ছে। আমাদের পর্যাপ্ত জনবলও নাই আসলে, আর স্পেসও নাই। সংশ্লিষ্টরা জানান, আগে রাজধানী বা আশেপাশের জেলা থেকে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি হলেও এখন সংক্রমণ বাড়ছে স্থানীয় পর্যায়ে। এর বড় অংশই নগরীর বাউন্ডারি রোড, নতুন বাজার ও কলেজ রোড এলাকার বাসিন্দা। সংক্রমণ ছড়িয়ে পড়ায় চলতি মাসেই নগরীর শতাধিক রোগী ভর্তি হয়েছে হাসপাতালে। ময়মনসিংহে ডেঙ্গু নিয়ে আমরা কখনো আতঙ্কই ছিলাম না, এইবার যেভাবে আতঙ্ক ছড়াচ্ছে। আমার এক রোগীর আক্রান্ত হয়েছে, পরে আমি আইসি, আওয়ার পরে আমারও সাথে সাথে আক্রান্ত হয়েছে। নতুন বাজার এরিয়া, তারপরে বাউন্ডারি রোড, কলেজ রোড, নাহার রোড, এই রিজনের রোগীগুলো আমরা একটু বেশি পাচ্ছি। বাউন্ডারি রোড এলাকায় দেখা যায় বিভিন্ন ভবন নির্মাণ কাজ চলছে। সেখানে যত্রতত্র জমে আছে পানি। আশেপাশের ড্রেনেজ ব্যবস্থাও অচল। জমে থাকা পানিতে মশার আখড়া। নগরীর বিভিন্ন ড্রেনের চিত্র এমনই। সন্ধ্যার পরে কিন্তু মশার এফেক্টটা বেশি হয় এবং সেই ক্ষেত্রে আমাদের বাচ্চারা খুবই ঝুঁকির মধ্যে রয়েছে। সিটি কর্পোরেশন যদি এদিকে নজর না দেয়, এটা মহামারী অবস্থা ধারণ করবে। নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত দেশ গড়ি। এদিকে সিটি কর্পোরেশন জানিয়েছে, মশক নিয়ন্ত্রণে চলছে ক্র্যাশ প্রোগ্রাম। জলাশয় পরিষ্কারেও নেওয়া হয়েছে উদ্যোগ। তবে সচেতনতার মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার আশা প্রশাসকের। ক্র্যাশ প্রোগ্রামের পাশাপাশি জলাশয় পরিষ্কার করার জন্য কিন্তু অলরেডি একটা বাজেট উত্থাপন করা হয়েছে এবং সেটা আমি পরীক্ষা নিরীক্ষা করে অলরেডি দিয়ে দিয়েছি। এই কার্যক্রমটা আবার শুরু হচ্ছে। 2024-25 অর্থ বছরে মশক নিধনে সিটি কর্পোরেশনের বাজেট ধরা হয় 1.5 কোটি টাকা। এর মধ্যে ব্যয় করা হয়েছে 1/2 কোটি টাকা। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। দেখছেন সময় সংবাদ। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে গণ অধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সরাসরি চলে যাচ্ছে সেখানে। গণতন্ত্র ফিরিয়ে এনে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া যাবে না। এই জন্য আজকে আমাদের সকলের মধ্যে ঐক্যবদ্ধভাবে যে নির্বাচন আসছে, সেই নির্বাচনে আমাদের অনেক দাবি আমরা ঐক্যবদ্ধ হতে পারিনি এবং এটাই স্বাভাবিক। অনেকে বলে যে আমাদের মধ্যে বিভেদ হচ্ছে। আমি মনে করি আমাদের মধ্যে কোনো বিভেদ হচ্ছে, আমাদের মধ্যে কোনো বিভেদ হচ্ছে না। আমাদের প্রত্যেকটি দলের নিজস্ব দর্শন, চিন্তা, ভাবনা, রূপরেখা আছে। এটা তো সব কিছু এক জায়গায় হবে না, তাহলে তো আলাদা দল হতো না, তাহলে তো আমরা বাকশাল হয়ে যেতাম। সুতরাং যার যার অবস্থানে আমাদের যে ম্যান্ডেট, আমরা সেই ম্যান্ডেট জনগণের কাছে যাব। সেই ম্যান্ডেট নিয়ে আগামী সংসদে নির্বাচনের মাধ্যমে, সংসদের মাধ্যমে পরিবর্তন আসবে এবং অনেকগুলো পরিবর্তন রাতারাতিও আসবে না। এগুলো একটা সময়ের মাধ্যমে আমাদের পাবলিক ডিসকোর্সে আলোচনার মধ্যে রাখতে হবে। যে কটা সমাধান হবে না সেটাকে আমাদের জনসমক্ষে আলাপ আলোচনার মধ্যে রাখতে হবে, টেবিলে রাখতে হবে। আলোচনা চলতে থাকবে। যেটা আজকে হয় না সেটা আগামী 6 মাস পরে হবে, 6 মাস পরে যেভাবে হবে না 1 বছর পরে হবে। এইভাবেই পশ্চিমা যে গণতন্ত্র পশ্চিমা দেশগুলোতে প্রতিষ্ঠিত হয়েছে, এই প্রক্রিয়ার মাধ্যমে হয়েছে।
আমরা সরাসরি যুক্ত ছিলাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্যে। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে শুরু হয়েছে ৪৭তম আসিয়ান সম্মেলন। এবারের সম্মেলনের মূল আলোচ্য বিষয় বহুপাক্ষিক বাণিজ্য, নতুন অর্থনৈতিক অংশীদারিত্ব এবং কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার লক্ষ্যে যৌথ কৌশল নির্ধারণ। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। ৪৭তম আসিয়ান সম্মেলন বর্তমানে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের কনভেনশন সেন্টারে বিশ্ব কূটনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, যা রোববার ২৬ অক্টোবর থেকে শুরু হয়ে ২৮ অক্টোবর পর্যন্ত চলবে। এই ৩ দিনের সম্মেলনে আসিয়ানের ১০ সদস্য দেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র, চীন, ভারত, জাপান এবং ইউরোপীয় ইউনিয়ন সহ প্রায় ৩০ জনেরও বেশি রাষ্ট্র ও সরকার প্রধান অংশ নিচ্ছেন। সকালে সম্মেলনের উদ্বোধন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও আসিয়ান চেয়ারম্যান আনোয়ার ইব্রাহিম। তার স্বাগত বক্তব্যে এবছরের থিম অন্তর্ভুক্তি এবং স্থায়িত্ব অনুসারে একটি আরও অন্তর্ভুক্তিমূলক ও টেকসই আসিয়ান ঐক্য গঠনের জন্য মালয়েশিয়ার আকাঙ্ক্ষা তুলে ধরেন। সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপস্থিত থাকলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি যোগ দেবেন। উদ্বোধনী অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল পূর্ব তিমুরকে আসিয়ানের পূর্ণ সদস্য হিসেবে স্বাগত জানানো। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল থাইল্যান্ড কম্বোডিয়া শান্তি চুক্তির স্বাক্ষর। এছাড়া প্রধান আলোচ্য যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে মিয়ানমারের ৫ দফা ঐক্যমতের বাস্তবায়ন পর্যালোচনা, বাণিজ্য শুল্ক হ্রাস, আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা জোরদার এবং ফিলিস্তিন ইস্যুসহ বৈশ্বিক মানবিক সংকট। অন্যান্য গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে রয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও ইউরোপীয় ইউনিয়নের সাথে ম্যাক্রো অর্থনৈতিক চ্যালেঞ্জ ও সহযোগিতা নিয়ে আলোচনা। এছাড়াও ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার মতো নতুন সেক্টরাল ডায়ালগ পার্টনারদের সাথে অর্থনৈতিক সম্পর্ক গভীর করা। সামগ্রিকভাবে এই সম্মেলনে নেতারা আঞ্চলিক সংহতি, এরপর অর্থনৈতিক স্থিতিশীলতা, মিয়ানমার সংকট, দক্ষিণ চীন সাগর বিরোধ এবং টেকসই উন্নয়নের মতো বিষয়গুলোতে একটি সম্মিলিত ঐক্যবদ্ধ অবস্থান তৈরি করার চেষ্টা করবেন। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ। কানাডা থেকে আমদানি করা পণ্যের ওপর আরও ১০% শুল্ক বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্টারিও প্রদেশের একটি শুল্ক বিরোধী বিজ্ঞাপনে সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রেগানের ছবি ব্যবহার করায় এই প্রতিক্রিয়ামূলক শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প এই বিজ্ঞাপনকে প্রতারণামূলক আখ্যা দিয়ে বলেন, এটি যুক্তরাষ্ট্র বিরোধী শত্রুতামূলক কাজ। বর্তমানে যুক্তরাষ্ট্র কানাডার পণ্যে ৩৫% পর্যন্ত শুল্ক আরোপ করেছে, যদিও কিছু খাত মুক্ত বাণিজ্য চুক্তির আওতায় ছাড় পেয়েছে। নতুন সিদ্ধান্তে গাড়ি ও ধাতব পণ্যে ২৫ থেকে ৫০% পর্যন্ত কর বহাল রেখে এর ওপর আরও ১০% শুল্ক বাড়ানো হবে। দেখছেন সময় সংবাদ। ক্রিকেট ট্যুরিজম সেক্টরে বিসিবির আরও একটি ভিন্ন ধর্মী উদ্যোগ। এবার চট্টগ্রামের শতবর্ষী সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং সিআরবির সামনে উন্মোচিত হলো বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টি-20 সিরিজের ট্রফি। ওয়ানডের পর এবার ৩ ম্যাচ টি-20 সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ। এই সিরিজের ট্রফি উন্মোচন হয়েছে প্রায় ১৫০ বছর পুরনো স্থাপনা সিআরবির সামনে থেকে। বেলা ১২টায় সবার আগে সিআরবিতে আসেন লিটন। এর কিছুক্ষণ পর উপস্থিত হন ক্যারিবিয়ান ক্যাপ্টেন সেই হোক। পরে রেলওয়ে ভবনের সামনে দাঁড়িয়ে হাস্যোজ্জ্বল পোজ দেন দুই অধিনায়ক। এ সময় একটি রেল ইঞ্জিনের ওপর দাঁড়িয়েও ফটো সেশনে অংশ নেন তারা। এমন আয়োজনের মাধ্যমে বিশ্বের বুকে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরাই বিসিবির অন্যতম লক্ষ্য। এর আগে ঐতিহাসিক লালবাগ কিল্লায় হয়েছিল ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন। সিআরবি থেকে সরাসরি স্টেডিয়ামে গিয়েছে বাংলাদেশ দল। গতকাল ফ্লাড লাইটে প্রস্তুতি সারলেও আজ দিনের আলোয় অনুশীলন করবেন লিটনরা। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ২০ অথবা ২১ নভেম্বর সৌদি আরব যাচ্ছেন তারেক রহমান। উমরা পালন শেষে ফিরে যাবেন লন্ডন। দেশের পথে রওনা দেবেন আগামী মাসের শেষে বা ডিসেম্বরের প্রথম দিকে। নির্বাচন বানচালে তৎপর স্বৈরাচারের প্রেতাত্মারা। অভিযোগ বিএনপি নেতার প্রভুত্ব নয়, বন্ধুত্বের ভিত্তিতে পররাষ্ট্রনীতি তৈরির আহ্বান জামায়াত আমিরের। এবং রাজনৈতিক দল নিবন্ধন নিয়ে প্রশ্নের মুখে ইসি। তদন্তের নামে প্রহসনের অভিযোগ, কার্যক্রম স্পষ্ট না করলে জাতীয় নির্বাচনে ধাক্কা খাওয়ার শঙ্কা বিশেষজ্ঞের। এই ছিল দুপুর ১২টার সময় সংবাদে। খেলার সময় সঙ্গে থাকবেন সহকর্মী তারেক হাসান শিমুল। ধন্যবাদ নিবিড়।
খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।